বন্ধুরা আমরা এসে গেছি পুরী। আমার পিছনে ব্যাকগ্রাউন্ড দেখে আপনারা বুঝতে পারছেন আমি পুরী স্টেশনে দাঁড়িয়ে রয়েছি। ভোরবেলা 4:30টায় ট্রেন থেকে নামার পর এবার আমরা যাব হোটেলের দিকে। আমরা কোথায় থাকবো সেটা অবশ্যই আপনাদেরকে জানাবো। চলুন আমরা স্টেশন থেকে বাইরে যাই। বাইরে অটো এবং টোটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে আমরা একটা কিছু করে পুরীতে এসেছি। আমরা অ্যাডভান্স রুম বুকিং করে পুরী রেলওয়ে স্টেশনের বাইরেই অটো স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে আমরা একটা ই রিক্সা ভাড়া করে 100 টাকা দিয়ে পৌঁছে গেলাম চক্রতীর্থ রোড। আমরা এসে গেছি আমাদের যেখানে থাকার জায়গাটা দেখুন, আপনারা হয়তো চিনতে পারবেন, তারপর নাম বলছি আপনাদেরকে। বন্ধুরা এখন সকালবেলা 5টা বাজে, তো আমরা এসে গেছি রামকৃষ্ণ মঠ চক্রতীর্থ রোডে। ভোরবেলা 5টার সময় আমরা রামকৃষ্ণ মঠে পৌঁছাতে তখন বেশ অন্ধকারই ছিল। কেয়ারটেকার ভাইকে ফোন করে ডাকতে ওনার সাথে আমরা রুমে এসে পৌঁছালাম। আমরা এসেছি শ্রী জগন্নাথ এক্সপ্রেসে। হাওড়া থেকে সঠিক টাইমে ছেড়েছে এবং সঠিক টাইমে পুরী স্টেশনেও পৌঁছে দিয়েছে। পুরী রেলওয়ে স্টেশন থেকে চক্রতীর্থ রোড রামকৃষ্ণ মঠ মাত্র 1.2 কিলোমিটার ডিস্টেন্স। তবে পুরীতে অটো এবং ই রিক্সা এবং রিক্সার ভাড়া কিন্তু অত্যন্ত বেশি। এইটুকু রাস্তা আসতেই আপনাকে 100 টাকা খসাতে হবে। আমার এই ভিডিওর মাধ্যমে আমি রামকৃষ্ণ মঠ পুরী সম্বন্ধে সম্পূর্ণ তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আমার এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাবেন রামকৃষ্ণ মঠ পুরীর গর্ভগৃহটি, এখানকার মঠের অতিথি নিবাসে কী করে বুকিং করবেন তার সমস্ত ডিটেলস, অতিথি নিবাসে যারা থাকবেন তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা এবং সর্বসাধারণের জন্য যে ভোগ প্রসাদ আছে তারও আপনারা দেখতে পাবেন। আরও একটি উপরন্তু প্রাপ্তি হলো যে আমরা এই মঠে এসে নেভি ডে সেলিব্রেশন হলো, সেটাও আমরা দেখতে পেলাম এবং এখানে কি করে আসবেন তার সম্বন্ধেও বিস্তারিত আলোচনা করব। আশা করি আপনাদের সামনে একটি তথ্য সমৃদ্ধ ভিডিও উপস্থাপনা করতে পারবো। আমার এই ভিডিও দেখার পর যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আমরা এখন এসে গেছি পুরী সমুদ্রে, আর এখান থেকে আমি দেখাচ্ছি রামকৃষ্ণ মঠ তার লোকেশানটা। এই দেখুন আমার পিছন দিকে এই যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, এইটাই হলো রামকৃষ্ণ মঠ, একদম সমুদ্রের ধারেই অবস্থিত। সকালে ব্রেকফাস্ট করেই আমরা পুরী সমুদ্রে চলে এলাম। রামকৃষ্ণ মঠে থাকলে এখান থেকে সমুদ্র যেহেতু ওয়াকিং ডিস্টেন্সে, আপনারা প্রতিদিনই সানরাইজ দেখতে পাবেন, সানসেটও দেখতে পাবেন। এখান থেকে আরও দুটি ল্যান্ডমার্ক দেখা যাচ্ছে, আপনাদেরকে সেটাও বলে রাখি। এখান থেকে এইটা হচ্ছে ইউথ হোস্টেল, দেখুন এই দেখুন এটা হচ্ছে ইউথ হোস্টেল, আর এই দেখুন এটা হচ্ছে সৎসং, আর এই দেখুন এইটা হচ্ছে রামকৃষ্ণ মিশন, রামকৃষ্ণ মঠ, এটা হচ্ছে রামকৃষ্ণ মঠ। আর এর ঠিক পিছন দিকেই হচ্ছে মানে রাস্তার দিকে হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল। সকালবেলা হলো, এখানে কিন্তু অনেক মানুষ এসেছেন সমুদ্র দেখার জন্য। সকাল থেকে উটের দলও এসে হাজির হয়েছে, আমাদেরকে চাপার জন্য রিকোয়েস্ট করছিল। তো আমরা কথা বলে জানতে পারলাম 100 থেকে 300 টাকা নিয়ে থাকে এই সি বিচে ঘোরার জন্য। এই বিচটি কিন্তু স্বর্গদ্বার থেকে অনেকটা দূর হওয়ার জন্য একটু পরিষ্কার আছে এবং ভিড় কম। সমুদ্র দেখা হলো, এবার চলুন আমরা রামকৃষ্ণ মঠে যাই, একটু রেস্ট করব, তারপর আবার আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে বেরোবো। রামকৃষ্ণ মঠ থেকে আসার জন্য একটি কংক্রিটের রাস্তা রয়েছে এবং এই রাস্তাটি সোজা চক্রতীর্থ রোডে গিয়ে মিশছে। রামকৃষ্ণ মঠের গেটের ডান দিকে হচ্ছে সমুদ্র এবং গেটের বাঁ দিকে গেলে হচ্ছে চক্রতীর্থ রোড। আমরা এই কংক্রিটের রাস্তাতে হেঁটে যাচ্ছি, এর বাঁ দিকটাতে একটা পার্কের মতো করা রয়েছে এবং ডান দিকে সি বিচে কিছু খাবারের দোকান রয়েছে। এই যে সোজা দেখতে পাচ্ছেন, সোজা গেলেই হচ্ছে চক্রতীর্থ রোড, আর একটুখানি হাঁটলেই বাঁ দিকে রামকৃষ্ণ মঠ। বাঁ দিকে একটি শিবের মন্দির রয়েছে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমরা রামকৃষ্ণ মঠের গেটে পৌঁছে গেলাম। এইটি হচ্ছে মেন গেট। এই যে আপনারা গেট দেখতে পাচ্ছেন, এই যে লেখা রয়েছে রামকৃষ্ণ মঠ পুরী চক্রতীর্থ রোড। এইখানেতে অটোও দাঁড়িয়ে থাকে, আপনারা চাইলে এখান থেকে সরাসরি অটো বুক করে যে কোনো জায়গায় যেতে পারবেন। তবে একটি কথা বলে রাখি, এখান থেকে যদি অটো বুক করেন, অটো কিন্তু অতিরিক্ত ভাড়া চেয়ে থাকে। আমি এটাই সাজেস্ট করব আপনাদেরকে, এখান থেকে না ধরে অটো একটুখানি হেঁটে গিয়ে চক্রতীর্থ রোডের যে মোড়ের মাথাটা, ওখান থেকে আপনারা টোটো কিংবা অটো পেয়ে যাবেন একটু কম রেটে। আমরা এই গেট দিয়ে রামকৃষ্ণ মঠের মধ্যে প্রবেশ করলাম। গেট দিয়ে ঢুকেই ডান দিকে হচ্ছে রামকৃষ্ণ মঠের অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস, এখানেই অধ্যক্ষ মহারাজের অফিস এবং
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসে সবাই বসে থাকেন। যেহেতু আমরা খুব সকালবেলায় ঢুকেছি, তাই ওই সময় অফিস বন্ধ থাকে। ওই সময় অতিথি নিবাসে থাকার জন্য যে ফর্মালিটিসগুলো সেগুলো করা হয়নি। আমাকে একটু পরে মহারাজ ফোন করে ডাকলেন। আমি সকাল 10টার সময় এসে এই অফিসে সমস্ত ফর্মালিটিসগুলো পূরণ করলাম। এই যে গেট করা রয়েছে রামকৃষ্ণ মঠ ভক্ত নিবাস, এইখান থেকে সোজা ঢুকলে রামকৃষ্ণ মঠের অতিথি নিবাস, এর ঠিক উল্টো দিকেই রয়েছে খাবারের জায়গা এবং রামকৃষ্ণ মঠের আশ্রমটি। অতিথি নিবাসে যাওয়ার আগে চলুন একবার ঠাকুরকে প্রণাম করে আসি এবং জেনে নিই সংক্ষিপ্ত ইতিহাস। মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ অনেকবার পুরী দর্শন করতে এসেছিলেন, তার ইতিহাস এই পাথরের ফলকে লেখা রয়েছে। রামকৃষ্ণ অর্ডারের প্রথম মহারাজ স্বামী ব্রহ্মানন্দ মহারাজ এই মঠের প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ বসু নামে এক ভক্ত এই জায়গাটি দান করেন। এই মঠে সকালবেলা মঙ্গল আরতি হয়, দুপুরবেলা ভোগ আরতি হয় এবং সন্ধেবেলা আরতি হয় এবং ঠাকুরের নাম কীর্তন হয়। ভক্তনিবাসের গেটের দিকে ঢুকলেই এখানে একটি টয়লেট দেখতে পাবেন। এই টয়লেটটি করা আছে এই কারণেই সমুদ্র থেকে যারা চান করে ফিরবেন তারা এখানে জামা কাপড় বালি পরিষ্কার করে ঢুকবেন। এই টয়লেটের মধ্যে একটি টয়লেট প্যান রয়েছে, একটি বেসিন এবং চান করার জন্য কলের ব্যবস্থা রয়েছে, বালতি দেওয়া রয়েছে। পুরীতে ঘুরতে এলে এই ধরনের টয়লেট ব্যবস্থা আপনারা দেখতে পাবেন যে কোনো হোটেল কিংবা আশ্রমে গেলেই। এখন আমরা ভক্তনিবাসের দিকে হেঁটে যাচ্ছি। ভক্তনিবাসের সামনেই এখানে একটি বসার জায়গা করা রয়েছে সিমেন্ট দিয়ে। এই হচ্ছে রামকৃষ্ণ মঠের ভক্তনিবাস। এই মঠে উপরে এবং নিচে দুটি ফ্লোর আছে। এই সিঁড়ি দিয়ে উপরের তলায় যাওয়া যাবে। এই হচ্ছে নিচের তলার ফ্লোর। এখানে সারি সারি দুপাশেই রুম রয়েছে। আমাদের রুমটি উপরের তলায়। আমরা রুমেতে এসে পৌঁছালাম। আর এই ফ্লোরেতেই একটি জায়গায় ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা রয়েছে। আরও গিজার ফিটিংস করা রয়েছে যাতে শীতকালে গরম জলের সুবিধা পাওয়া যায়। জল এখানে কিনে খাবার প্রয়োজন হয় না, কিন্তু যারা জল কিনে খেতে চাইবেন তাদের ব্যবস্থা রয়েছে, সামনে দোকান আছে। চলুন আমার রুমটি আপনাদেরকে ঘুরে দেখাই। এই রুমেতেই আমরা আছি। রুমের ডান দিকে হচ্ছে ওয়াশরুম রয়েছে। এখানে একটি সুইচ এক্সজস্টের, একটি সুইচ ওয়াশরুমের এবং একটি গিজারের। এবার দেখাই আপনাদের ওয়াশরুমের মধ্যে কি কি আছে। একটি মিরর, বেসিন, একটি গিজার, এক্সজস্ট ফ্যান, টয়লেট প্যান, শাওয়ার, সোপ হোল্ডার, দুটি বালতি, একটি মগ এবং প্যান পরিষ্কার করার ক্লিনার। আপনারা দেখেই বুঝতে পারছেন ওয়াশরুমটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। তারা একটু বয়স্ক, দাঁড়িয়ে স্নান করতে পারবেন না, তাদের জন্যও এখানে বসার টুল দেওয়া রয়েছে। গিজারের সুইচ দিলাম, জল গরম হচ্ছে এখন। মিররের পাশে একটি হ্যাঙ্গার রয়েছে, জামা কাপড় রাখতে পারবেন আপনারা। রুমের ভিতর দিয়ে ব্যালকনিতে যাওয়া যায়। দেখাচ্ছি আপনাদেরকে ব্যালকনি দিয়ে কীরকম লাগে। এইদিকে হচ্ছে ডান দিকে রুম, এই যে হচ্ছে বাঁ দিকেও রুম। এটি একটি অন্য বিল্ডিং। সামনে যে বিল্ডিংটি দেখছেন এটা অন্য বিল্ডিং। আর এইদিকে হচ্ছে আমার পাশে যে রুমগুলি রয়েছে তাদের সাথে এই ব্যালকনিটি। আমি বুক করেছিলাম নন এসি, কিন্তু আমাকে থাকতে দেওয়া হয়েছিল একটি এসি রুমে। যদিও আমরা এসি চালাইনি, এসি চালালে তার জন্য এক্সট্রা পেমেন্ট দিতে হতো। এরপরে আমি আরেকটি রুম আপনাদেরকে দেখাবো। ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না, তাহলে ইনফরমেশনগুলো আপনারা পাবেন না। রুমেতে একটি দেওয়াল ঘড়ি রাখা রয়েছে, খুব সুন্দর দেখতে। পাশে নাইট ল্যাম্প এবং তার পাশে রয়েছে এসি। এই দরজাটা দিয়েই বাইরের ব্যালকনিতে যাওয়া যায়। ব্যালকনির পাশে জানলা রয়েছে, পর্দা লাগানো রয়েছে। রুমেতে আমরা একটু ব্যবহার করেছি, তাই জন্য রুমটি অতটা গুছানো হয়নি। উপরে স্বামী বিবেকানন্দ, রামকৃষ্ণ পরমহংসদেব ঠাকুর এবং মা সারদা দেবীর ফটো রয়েছে। এই পাশেও একটি ফটো রয়েছে। দুটি খাটকে জড়ো করে এখানে ডবল বেড বানানো হয়েছে। যারা মশারি ব্যবহার করবেন তাদের জন্য মশারিও রাখা রয়েছে। রুমটি কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন এবং গোছানো। রং করা হয়েছে দেখেই মনে হচ্ছে খুব বেশি পুরনো নয়। একটি এলইডি বাল্ব রয়েছে, লাইট সাফিসিয়েন্ট আছে। জামা কাপড় রাখার একটি কাঠের আলনা রয়েছে। আর এই হচ্ছে মেন দরজা। উপরে দেখুন হুক দিয়ে এখানে দড়ি টাঙানো রয়েছে, জামা কাপড় আপনারা রাখতেও পারবেন। আমি বাইরের দরজাটা খুলে দেখাচ্ছি। এই হচ্ছে রুমের বাইরে। ডান দিকে গেলে উপরে সিঁড়ি রয়েছে, উপরে যেতে পারবেন এবং নিচেও যেতে পারবেন। একটি রুমের বাইরে একটি করে ঝাড়ু, একটি করে ডাস্টবিন এবং নোংরা ওঠানোর জায়গা রাখা রয়েছে।
রামকৃষ্ণ মঠ বা মিশনের যে কোনো ব্রাঞ্চে কিন্তু আপনাকে থাকতে হলে সেলফ সার্ভিস করে নিতে হয়। রুমেতে 2টি কম্বল দেওয়া ছিল, বালিশ ছিল, কম্বল এবং বেডশিট কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। রুমেতে একটি কাঠের টেবিল ও একটি কাঠের চেয়ার ছিল। এখানে কিন্তু প্রত্যেকটি রুমে একটি করেই চার্জিংয়ের পয়েন্ট দেওয়া আছে। চার্জিং পয়েন্ট এবং পাশে পাখার সুইচ, রেগুলেটর। এবার আপনাদেরকে আরেকটি রুম ঘুরে দেখাই, রুম নাম্বার 203। এই রুমটিও উপরের ফ্লোরেতেই, সিঁড়ি দিয়ে উঠে ডান দিকেই। এখানে 3 জনের অ্যাকোমোডেশনের ব্যবস্থা রয়েছে। একটি ডবল বেডের রুম এবং একটি সিঙ্গেল বেড রাখা রয়েছে, একটি আলনা রাখা রয়েছে, পাশে চেয়ার টেবিল রাখা রয়েছে। এই রুমেতেও কম্বল বালিশ দেওয়া রয়েছে এবং জল খাওয়ার জন্য জগের ব্যবস্থা রয়েছে, মশারি লাগানো রয়েছে। ওয়াশরুমের মধ্যে বেসিন, মিরর, গিজার, কোমোড, শাওয়ার লাগানো রয়েছে। এই রুমেতেও এসি লাগানো রয়েছে। বাইরের এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনি থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বসার জায়গাটি দেখা যাচ্ছে। এই রুমটি একটু আগেই চেক আউট হয়েছে। চেক আউটের কিছুক্ষণ পরই সাফাই কর্মীরা এসে রুম পরিষ্কার করে দিয়ে গেলেন। এই রামকৃষ্ণ মঠের রুমগুলি কীরকম আপনাদেরকে বোঝাতে পারলাম। এই রুমগুলি আপনারা কীভাবে বুক করবেন এবং রুমের চার্জেস কত করে সেগুলো আপনাদের ডিটেলস আমি বলবো। তার আগে আমরা এখানকার খাবার ব্যবস্থা অতিথি নিবাসে কী আছে সেটা দিয়ে দেখে নিই। এখানে সকালে ব্রেকফাস্ট, দুপুরে লাঞ্চ, বিকেলবেলা চা বিস্কুট এবং রাত্রিবেলা ডিনার দেওয়া হয়ে থাকে। আমরা 4 দিন এখানে থাকলাম, খুব ভালোভাবেই আমাদের কেটেছে। খাওয়া দাওয়া খুবই সুন্দর, খুবই ভালো এবং মশলাপাতি ছাড়া। এখানে কিন্তু ভেজ ননভেজ দুটোই হয়ে থাকে। যারা ননভেজ খাবেন তাদের জন্যও ঠিক আছে, যারা ভেজ খাবেন তাদের জন্যও ঠিক আছে। এখানে যারা ভেজ খাবেন তাদের জন্য পনির থাকে, বিভিন্ন সময় বিভিন্ন রকম সবজি হয়ে থাকে। এবং যারা ননভেজ খাবেন, প্রায় আমরা তো 4 দিনের মধ্যে প্রায় 3 দিন মাছই খেলাম এবং 1 দিন ডিম পেয়েছি। এবং এখানে বিভিন্ন সময় মাংসও হয়ে থাকে, মাছ মাংস ডিম 3 প্রকারেরই ননভেজ হয়ে থাকে। যারা মাছ মাংস খাবেন না তাদের জন্য অল্টারনেটিভলি পনির থাকে। এবার আমি এখানকার খাবার দাবারের টাইমিংটা বলে দিই। ভোরবেলা 6:30টায় ব্রেকফাস্ট দেওয়া হয়, দুপুরবেলা 12টায় লাঞ্চ, বিকেলবেলা 3:30টায় চা এবং রাত্রি 8:30টায় ডিনার দেওয়া হয়। বিভিন্ন দিন বিভিন্ন রকমের রান্না হয়ে থাকে। কোনো দিন সকালবেলা মুড়ি ঘুগনি, কোনো দিন মুড়ির সাথে ছোলার তরকারি, কোনো দিন চাউমিন, কোনো দিন পোহা সকালের দিকে হয়ে থাকে। লাঞ্চের সময়ও অনেকগুলি পদ দিয়ে আমরা খেয়েছিলাম। আমি একবার কাউন্ট করেছিলাম 8 থেকে 10 প্রকারের আইটেম ছিল। প্রত্যেক দিন লাঞ্চ এবং ডিনারে পায়েস কিন্তু সকালবেলা চালের পায়েস থাকে এবং রাত্রিবেলা সুজির পায়েস থাকে। রাত্রিবেলা রুটিরও ব্যবস্থা রয়েছে। এবার একদিনের লাঞ্চের মেনু আমি আইটেমগুলি হলো ভাত, ডাল, একটি ভাজাভুজি, বাঁধাকপির তরকারি, লাউ চিংড়ি, একটি বড় সাইজের রুই কিংবা কাতলা মাছের পিস, মাছের ঝাল, চাটনি, পায়েস এবং ফল। পায়েসটি অমৃতের মতো হয়েছিল। রামকৃষ্ণ মঠের মতো এত রকম পদ দিয়ে গুছিয়ে পরিপাটি করে খেতে বোধহয় অন্য কোথাও আর দেবে না। আর আমি এটাও বলতে পারি এত কম খরচে অন্য কোথাও পাবেন না আপনারা। রামকৃষ্ণ মঠে কী করে বুকিং করবেন তার ডিটেলস আমি একটু পরেই দিচ্ছি। এখানে একটি রামকৃষ্ণ মিশনও আছে, সেখানেও কিন্তু খুব ভালো খাওয়া দাওয়া হয়। সমুদ্রের ধারে অবস্থিত হওয়ার জন্য আমরা এই রামকৃষ্ণ মঠই বুকিং করেছিলাম। আমি একটু আগে যে টাইমিংগুলো বললাম এই টাইমিংগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। সময়ের আগে কিংবা পরে কিন্তু খাবারের সুযোগ থাকে না। এখানে অনেক নিয়মকানুন আছে, সেগুলো কিন্তু মেনে চলতে হয়। খাবার পরিবেশন হওয়ার আগে ঠাকুরের মন্ত্র উচ্চারণ করা হয়ে থাকে। খাওয়া হয়ে গেলে এইখানে হাত ধোয়ার জায়গা রয়েছে এবং ডাস্টবিনও রয়েছে। এখানে একসাথে প্রায় 100 জনের কাছাকাছি লোক খেতে পারবে। আছি নীলাদ্রি নেভি ডে, নেভি শো হচ্ছে। এটা আমাদের পুরী ঘুরতে এসে উপরই একটা প্রাপ্তি। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। এই বিচে অতটা কিন্তু ভিড় হয় না। দেখুন আজকে ভিড়ের ভিড়, সব জায়গায় রোড পুরো নো এন্ট্রি করে রাখা রয়েছে। রাষ্ট্রপতি এসেছে এখানে। দেখি আমি আপনাদেরকে ভিড়টা দেখিয়ে দিচ্ছি। ওই দেখুন জাহাজ যাচ্ছে, নেভির বোট এগুলো। আর ওর দূরে দূরে আরও বোট রাখা রয়েছে, দূরে দূরে আরও এখানে। আমি আপনাদের সামনে নেভি ডে সেলিব্রেশনের কিছু মুহূর্ত তুলে ধরলাম। আমাদের দেশের জাতীয় পতাকা নিয়ে হেলিকপ্টারগুলি উড়ে যাচ্ছে সমুদ্র তট দিয়ে। এটি একটি অসাধারণ মুহূর্ত।
আমরা যখন রামকৃষ্ণ মঠ চক্রতীর্থ রোড বুকিং করেছিলাম তখন এটা ভেবে বুক করিনি যে এখানে এই শোটা দেখতে পাবো। এখানে এসে জানতে পারলাম যে 4-5 দিন ধরে এর ট্রায়াল হয়েছে। প্রত্যেক বছরই নেভি ডে কোথাও না কোথাও পালন করা হয়ে থাকে। আমরা এই শোতে দেখতে পেলাম ভারতীয় নৌবাহিনীর বিভিন্ন ধরনের যুদ্ধজাহাজ, সাবমেরিন যেগুলো একদম সমুদ্রের সামনে দিয়েই গেল, বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান এবং বিভিন্ন ধরনের হেলিকপ্টার। যুদ্ধজাহাজ থেকে কী করে বোম ফেলা হয় সেটাও আমরা এখানে দেখতে পেলাম। এই গোটা অনুষ্ঠানটি আয়োজন করেছিল ভারতীয় নৌবাহিনী ব্লু ফ্ল্যাগ বিচ পুরী। এই বিচটি রাজভবনের সামনেই অবস্থিত। সেখানেই রাষ্ট্রপতি এসেছিল। আমরা খুব ভিড় থাকার জন্য ওই বিচে যাইনি, আমরা রামকৃষ্ণ মঠের সামনে সি বিচ থেকে সম্পূর্ণ অনুষ্ঠানটি দেখলাম। ভিডিওটি কিন্তু আপনারা স্কিপ করবেন না, এরপরে রামকৃষ্ণ মঠ সম্বন্ধে আরও কিছু ইনফরমেশান রয়েছে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট অবশ্যই করবেন। জাস্ট অসাধারণ ভিউ। রামকৃষ্ণ মঠের উপরে এসে দেখুন, এই একদিকে সমুদ্র দেখা যাচ্ছে, একদিকে পাখির শুধু গুঞ্জন। বিকেলবেলা এখন বিকেলবেলা 5টা বাজে, 4টে বাজে, বিকেল 4টে বাজে, একটু মেঘলা ওয়েদার রয়েছে, চারিদিকে পাখির কলতান, আর চারিদিকে দেখুন সারি সারি হচ্ছে গাছ। এখানে নারকেল গাছ রয়েছে, কাঁঠাল গাছ রয়েছে, সারি সারি শুধু গাছ আর গাছ। ওইটা হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল। রামকৃষ্ণ মঠের ছাদ থেকেও দেখুন কত সুন্দর লাগছে। এই অতিথি নিবাসে আপনারা কি করে বুকিং করবেন তার সম্পূর্ণ ইনফরমেশন দেবো এবং চার্জেস সম্বন্ধে। আপনারা কতজন মিলে যাবেন এবং কবে থেকে কবে অবধি থাকবেন সেটা সম্বন্ধে একটি মেল করবেন। রামকৃষ্ণ মঠ থেকেও রিপ্লাই আসবে, যদি রুম খালি থাকে তাহলে একটি অ্যাটাচমেন্ট আসবে। এখন আপনারা দেখতে পাচ্ছেন ভক্ত নিবাসে থাকার অ্যাপ্লিকেশন ফর্ম। এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে পাঠাতে হবে নিম্নলিখিত ইমেল আইডিতে। এই ফর্মটি আপনারা কি করে ফিল আপ করবেন তা সংক্ষেপে আমি বলে দিচ্ছি। প্রথমেই দেখুন রেসপেক্টেড মহারাজের নিচে সেকেন্ড লাইনটিতে যে লেখা রয়েছে ওখানে আপনাদেরকে কতজন আপনারা যাচ্ছেন সেই টোটাল হেড লিখতে হবে। উইথ রিগার্ডসের জায়গায় ওখানে আপনাকে আপনার নিজের নাম লিখতে হবে কিংবা গ্রুপ লিডার যে থাকবে তার লিখবে। তারপরে দেখুন সিরিয়াল নাম্বার 1, 2, 3, 4, 5 করে কলম দেওয়া রয়েছে, সেখানে আপনারা কতজন যাচ্ছেন তাদের নাম এবং তার কি অকুপেশন সেগুলো লিখতে হবে। তারপরের কলমে দেখুন তার সাথে কি রিলেশন, আর মেল না ফিমেল এবং এজ। আর তারপরে দেখুন লাল অক্ষরে লেখা রয়েছে গ্রুপ লিডার্স, তার ফুল পোস্টাল অ্যাড্রেস, তার মোবাইল নাম্বার, তার প্যান নাম্বার এবং তার আধার নাম্বার। এইগুলো লিখে তার নিচে দেখুন লেখা রয়েছে ইমেল আইডি। গ্রুপ লিডার যে থাকবে তার ইমেল আইডি মেনশন করে দেবেন। আপনারা কতদিন এখানে থাকতে চাইছেন তার টোটাল নাম্বার, ডে এবং কোন ডেটে আপনারা অ্যারাইভাল হচ্ছে, কোন টাইমে, এবং ডিপারচার ডেট এবং ডিপারচার টাইম সেটা অবশ্যই মেনশন করবেন। এরপরে দেখুন লেখা রয়েছে ডিভোটিস না অ্যাডমাইরার, সেটা কিন্তু অবশ্যই মেনশন করবেন। এরপর আপনাদের কাছে কনফার্মেশন মেল যাবে, তো সেখানে লেখা থাকবে ঠিক এই ধরনের। এই মেলেতে আপনারা কোন ডেট থেকে কোন ডেট অবধি থাকছেন তার মেনশন করা থাকবে, একটি রেফারেন্স নাম্বার মেনশন করা থাকবে এবং কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে। আমরা যেহেতু নন এসি রুম বুক করেছিলাম তো আমাদের ভাড়া পড়েছিল পার ডে পার হেড 400 টাকা করে। এসি রুমের ভাড়া পড়ে এখানে 600 টাকা করে পার ডে পার হেড। আশা করি আপনাদেরকে সমস্ত তথ্য দিয়ে আমি সাহায্য করতে পারলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। রামকৃষ্ণ মঠে যখন আপনারা এসে পৌঁছাবেন তখন ভক্ত নিবাসে থাকার জন্য এই এন্ট্রি ফর্মটি ফিল আপ করতে হবে।